আলহামদুলিল্লাহ। ডক্টরিনা কর্তৃক আয়োজিত কোরিয়া নিয়ে উচ্চশিক্ষা আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সঞ্চালক এবং অন্যান্য ভাইরা, আহ কোরিয়া থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আহ আমার নাম ডক্টর কামরুল হাসান। আমার দেশের বাড়ি চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা। পড়াশোনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনার্স কমপ্লিট করেছি। পরে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিচার হিসেবে ছিলাম। আমি 2014 সালে কোরিয়াতে আসি। এখানে হ্যানকক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টার্স পিএইচডি শেষ করে 2022 সালে আমি পোস্ট ডক শুরু করি। 2023 সালে আমি একই ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে জয়েন করেছি। এখন আমি লেকচারার প্লাস পোস্ট ডক হিসেবে ইউনিভার্সিটিতে আছি। আমি আপনারা যারাই জয়েন করেছেন সবাইকে অনুরোধ করব হচ্ছে বিষয়গুলোকে মনোযোগ দেওয়ার জন্য, যারা কোরিয়াতে আসলে আসতে চান। আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে কথা বলবো। যেহেতু সময় কম, একটু দ্রুত বলার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যে বিষয়গুলো আমি বলার চেষ্টা করব সেটা প্রথমে হচ্ছে উচ্চশিক্ষার জন্য কেন আপনি দক্ষিণ কোরিয়াকে গুরুত্বপূর্ণ বা কোরিয়া কেন গুরুত্বপূর্ণ হিসেবে আপনি মনে করবেন বা চিন্তা করবেন। দ্বিতীয়ত হচ্ছে উচ্চশিক্ষার জন্য কোরিয়াতে স্কলারশিপ এবং কি ধরনের ফান্ডিং সুযোগ সুবিধা রয়েছে সেটা। এরপর হচ্ছে কোরিয়াতে অ্যাডমিশন প্রসেস এবং সেই জন্য আপনার কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তারপর হচ্ছে কোরিয়াতে আসার পরে আপনার স্টুডেন্ট লাইফ এবং বাস্তব জীবনটা কেমন হতে পারে। এবং সর্বশেষ হচ্ছে পড়াশোনা এখান থেকে শেষ করার পরে আপনি আসলে এখান থেকে কি কি অপরচুনিটি আপনার জন্য আছে। এই বিষয়গুলো নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে কোরিয়াতে উচ্চশিক্ষা আপনি কেন বেছে নেবেন। এত এত দেশ থাকতে কোরিয়ার মতো একটা দেশকে আপনি কেন বেছে নেবেন? কোরিয়ার পড়াশোনার সিস্টেম এখানে অনেকগুলা কারণে কোরিয়ার এডুকেশন সিস্টেম ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ইউনিভার্সিটির টিচার হইতে হলে ন্যূনতম পিএইচডি ছাড়া এখানে কেউ ইউনিভার্সিটি টিচার হইতে পারে না। এখানে হাই একাডেমিক পারফরমেন্স এটা অলওয়েজ এটা কেয়ার করা হয়। ইভেন এলিমেন্টারি স্কুল থেকে এখানে খুব গুরুত্ব সহকারে টিচার নিয়োগ দেওয়া এবং এই বিষয়গুলো চিন্তা করা হয়। আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে স্টেম এবং আইসিটি এডুকেশন এই বিষয়গুলো কোরিয়াতে যথেষ্ট মানে গুরুত্ব সহকারে দেওয়া হয়। বিশেষ করে আমরা যেহেতু উচ্চশিক্ষা নিয়ে কথা বলবো, আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেল, মাস্টার্স লেভেল, পিএইচডি লেভেল এই লেভেল গুলাতে আমরা বিশেষ করে কথা বলবো ইনশাল্লাহ। কোরিয়াতে প্রায় 200-র উপরে ইউনিভার্সিটি এবং উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠান আছে প্রায় 400। এখানে এই 400 কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ কিউএস অথবা টাইমস র্যাঙ্কিং অনুসারে কোরিয়ার 5টা ইউনিভার্সিটি আছে 100-র মধ্যে। 50-এর মধ্যে 2টা ইউনিভার্সিটি আছে, সোল ন্যাশনাল ইউনিভার্সিটি এবং কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এই দুইটা 50-এর মধ্যে আছে। এরপর ইয়নসে ইউনিভার্সিটি, কোরিয়ান ইউনিভার্সিটি, পোস্টেক এই ইউনিভার্সিটি গুলো আছে 100-র মধ্যে, 50 থেকে 100-র মধ্যে। এছাড়া আরো অনেকগুলা ইউনিভার্সিটি আছে প্রায় মানে 100 থেকে 300-র মধ্যে। তো ইন্টারন্যাশনালি কোরিয়ার যে এডুকেশন সিস্টেম সেটা ওয়েল রিকগনাইজড এবং তারা বিভিন্ন ধরনের র্যাঙ্কিং এ অনেক আগে। এটা এই যে এগিয়ে থাকাটা, এই বিষয়টা আসলে কেন এগিয়ে থাকার কারণ হচ্ছে কোরিয়াতে যে ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলো আছে এবং যে আইসিটি এবং রিসেন্ট যে ট্রেন্ড রিসার্চের, বিশেষ করে এআই, বিগ ডাটা, রোবোটিক্স এই বিষয়গুলোতে কোরিয়া ইন্টারন্যাশনালি লিড দিচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানকার যে ইন্ডাস্ট্রি আছে এবং এখানকার যে একাডেমিক ইনস্টিটিউশন গুলো আছে, ইন্ডাস্ট্রি এবং একাডেমিকের মধ্যে যে একটা লিঙ্কেজ, এটা আমরা বাংলাদেশে খুঁজেই পাবো না, কিন্তু কোরিয়াতে এটা ব্যাপক লিঙ্কেজ এখানে আছে। যেমন আমরা যদি অয়েল নোন কোম্পানি কোরিয়া বললে আমরা চিনি স্যামসাং। এই স্যামসাং কোম্পানির হচ্ছে সুনকিয়ন ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটির সাথে সরাসরি অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। কায়াস্টের সাথে সরাসরি স্যামসাং এর ল্যাব আছে। এরকম প্রচুর ইউনিভার্সিটি থেকে তারা সরাসরি কাজ করে। এলজি আছে, হিউন্ডে আছে, এসকে আছে, নেইভার আছে। এই সকল বড় বড় কোম্পানিগুলা কোরিয়াতে সকল ইনস্টিটিউশন গুলোর সাথে তারা সরাসরি রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ করে। আপনারা অনেকে জেনে থাকবেন স্যামসাং এর আর&ডি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশও আছে। সারা বিশ্বে আমেরিকা হইতে শুরু করে ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে তাদের আর&ডি আছে। এবং তারা এই যে গবেষণা যেটা করে এটা শুধু গবেষণাতে শেষ না, এটা তারা বাস্তবে রূপান্তর করে এবং সেই অনুসারে আপনি ভালো করতে পারলে জব ফ্যাসিলিটিস আছে। যেমন একটা বাস্তব উদাহরণ আমরা যদি বলি, আমরা কোরিয়াতে সবাই বাংলাদেশে যারা আছি আমরা 4G 5G নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক আমরা সম্পর্কে জানি।
কোরিয়া নিজেদের প্রযুক্তি দ্বারা নিজেরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে তারা এখানকার যে প্রযুক্তির মাধ্যমে ডিভাইস নিজেরা তৈরি করে 4G এবং 5G যে টাওয়ার, এই টাওয়ারের জন্য যত ডিভাইস লাগবে নিজেদের তৈরি করা। এই জন্য কোরিয়া, যে দুইটা দেশ কোরিয়া এবং চায়না সবার আগে হচ্ছে 5G ইনস্টল করছে, তার মধ্যে কোরিয়া একটা। কেন তারা এটা সম্ভব হয়েছে? কারণ তারা রিসার্চে যেমন আগে এগিয়ে আছে, তেমনি ভাবে সেটা হচ্ছে সরি, এই রিসার্চের যে ফলাফল, মানে হচ্ছে বাস্তবিক অর্থে যে ডিভাইস তৈরি করা, পণ্য তৈরি করা রিসার্চ অনুসারে, সেটা তারা করতে পারে। এই জন্য ইন্ডাস্ট্রি এবং একাডেমিকের মধ্যে যে স্ট্রং লিঙ্কেজ, এটার আউটপুট হিসেবে কোরিয়া আসলে ব্যাপকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর আমরা অনেকেই হয়তো জানি যে কোরিয়াতে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, দিস ইজ ট্রু। বাট আমরা যদি মাস্টার্স এবং পিএইচডি লেভেলে কথা বলি, তাহলে প্রায় 70 to 80% কোর্স হচ্ছে ইংলিশ। মানে কোরিয়ান ইউনিভার্সিটি গুলোতে, কোরিয়া অনেক ইউনিভার্সিটি আছে হচ্ছে ইংলিশ মিডিয়াম, কিন্তু আন্ডার গ্রাজুয়েটে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলো হচ্ছে কোরিয়ান বেসড। কম সংখ্যক ইউনিভার্সিটিতে হচ্ছে আপনি ফুললি ইংলিশ পড়তে পারবেন। হয়তো দেখা যায় একটা ইউনিভার্সিটিতে 70% কোর্স কোরিয়ান, বাকি 30% কোর্স হচ্ছে ইংলিশে। বাট এরকম অল্প কিছু ইউনিভার্সিটি আছে যারা আন্ডার গ্রাজুয়েটও ফুললি ইংলিশে, তারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করায়। এই জন্য আন্ডার গ্রাজুয়েটের তুলনায় আমরা যারা গ্রাজুয়েটেড মাস্টার্স অথবা পিএইচডি লেভেলে কোরিয়ার কথা চিন্তা করলে এটা, এখানে কোনো প্রবলেম নেই। এবার আসি, কোরিয়াতে আসলে মানে রিসার্চ এবং অন্যান্য যে বিষয়গুলা, এটা যদি আপনি করতে চান, আপনি যদি চিন্তা করেন ওকে কেন আসবেন, সেটা আমি সংক্ষিপ্ত আকারে, সময় শর্ট হওয়ার কারণে একটু সংক্ষিপ্ত করলাম। কেন আসলে কোরিয়াতে সিলেক্ট করবেন? বিশেষ করে যে স্ট্রং যে রিসার্চ ক্যাপাবিলিটি, ব্যাকগ্রাউন্ড, ইন্ডাস্ট্রি লিঙ্কেজ, এই বিষয়গুলোর কারণে কোরিয়াকে চুজ করা উচিত। ইংলিশ একটা ব্যারিয়ার থাকলেও মাস্টার্স এবং পিএইচডি ক্ষেত্রে এই ব্যারিয়ারটা নেই বললেই চলে। যদিও কিছুটা আছে, কিন্তু এটা অনেকাংশেই মাস্টার্স এবং পিএইচডি এর ক্ষেত্রে বিদ্যমান নাই। এবার আসে, যদি আপনি চিন্তা করেন যে আপনি কোরিয়াতে আসবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্কলারশিপ, ফান্ডিং, সুযোগ সুবিধা কেমন হবে, কিভাবে আপনি আসতে পারবেন? প্রথমত হচ্ছে কোরিয়াতে হচ্ছে জিকেএস নামে একটা স্কলারশিপ আছে, গ্লোবাল কোরিয়া স্কলারশিপ। এটা কোরিয়ান গভর্নমেন্টের স্কলারশিপ। প্রত্যেকটা দেশের জন্য তাদের একটা কোটা থাকে। এই স্কলারশিপ হচ্ছে আপনি দুইটা ভাবে অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে কোরিয়ান এম্বাসি ইন দ্যাট কান্ট্রি, যেমন কোরিয়ান এম্বাসি ইন বাংলাদেশ, আপনি সেই এম্বাসি থ্রুতে করতে পারবেন, অথবা ইউনিভার্সিটি ট্র্যাকে করতে পারবেন। সেম স্কলারশিপ আপনি ইউনিভার্সিটি থ্রুতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি হচ্ছে ইউনিভার্সিটি টিকে তারা এখান থেকে এডুকেশন মিনিস্ট্রিতে পাঠিয়ে দিবে, এবং বাংলাদেশ থেকেও ইনিশিয়ালি যারা সিলেক্ট হয় তারা এখানকার এডুকেশন মিনিস্ট্রিতেই ফরওয়ার্ড করা হয়। এবং এডুকেশন মিনিস্ট্রি ফাইনালি হচ্ছে এই নাম্বার গুলা, যারা আইডেন্টিফাইড হয়, ফাইনালি সিলেক্টেড হয়, তাদেরকে সিলেক্ট করে। এই জিকেএস স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো অনেক। তারা হচ্ছে আপনাকে টিউশন ফি যেটা, সেটা 100% আপনি এখানে ফ্রি পাবেন। এখানে মান্থলি, প্রতি মাসে আপনার থাকা খাওয়ার জন্য তারা স্টাইপেন্ড আপনাকে দিবে, স্কলারশিপ দিবে। আপনার আসা যাওয়া, এয়ার টিকেট তারা দিবে। এখানকার যে ইন্স্যুরেন্স, বাংলাদেশে না থাকলেও কোরিয়াতে মেডিকেল ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি সকল ফরেনারদের জন্য। মেডিকেল ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা তারা সেখান থেকে দিবে। এবং এই স্কলারশিপটা, জিকেএস স্কলারশিপটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ট্র্যাক, সকল সেক্টরে এই জিকেএস স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে যেহেতু কোটার সংখ্যাটা অনেক কম, তাই এটা লিমিটেড। বাট এটা একটা অপশন হিসেবে আপনাদের জন্য থাকতে পারে। দ্বিতীয় যে স্কলারশিপ, সেটা হচ্ছে ইউনিভার্সিটি বেসড স্কলারশিপ। প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের নিজস্ব কিছু স্কলারশিপ থাকে বিভিন্ন ডিপার্টমেন্টে। এই স্কলারশিপ গুলো মূলত হয়ে থাকে হচ্ছে আপনার যে জিপিএ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বা সিজিপিএ, সেটার উপর ভিত্তি করে 50 থেকে 100% পর্যন্ত আপনি স্কলারশিপ পেতে পারেন। এবং কিছু ইউনিভার্সিটি আছে হচ্ছে তারা আপনাকে আরো মানে অন্যান্য সুযোগ সুবিধা, স্টাইপেন্ডও দিয়ে থাকবে, যেমন কায়াস্ট। কায়াস্টের খুব ভালো স্কলারশিপ আছে, তারা মান্থলি ভালো অ্যামাউন্টের টাকা দেয়, ইভেন জিকেএস থেকে অনেক বেশি টাকা দেয়। আর অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটি আছে, তাদের নিজস্ব ফান্ডিং আছে, মানে ইউনিভার্সিটি বেসড স্কলারশিপ আছে। তবে এই দুইটা স্কলারশিপের তুলনায় কোরিয়াতে সবচেয়ে বেশি যেটা অয়েল নো বা এস্টাবলিশড স্কলারশিপ, সেটা হচ্ছে প্রফেসর ফান্ডেড স্কলারশিপ। আমি নিজেও প্রফেসর ফান্ডেড স্কলারশিপে এখানে আসছি। তবে এই প্রফেসর ফান্ডিং স্কলারশিপে মূলত আমি রিকমেন্ড করবো হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে যারা চিন্তা করবেন যে কোরিয়াতে আসার জন্য, তাদের জন্য হচ্ছে প্রফেসর ফান্ডিং স্কলারশিপ। এবং এই প্রফেসর ফান্ডিং স্কলারশিপে প্রফেসর আপনাকে টিউশন ফি ফুললি দিয়ে দিবে,
কিছু কিছু প্রফেসর হচ্ছে মান্থলি স্যালারি দিবে। আপনাকে হয়তো কিছু টিচিং কোরিয়াতে। আর এর যেটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টটা মূলত হয়, টিএ যেটা টিচিং অ্যাসিস্ট্যান্ট, সেটা আসলে ওইভাবে হয় না, কারণ এখানে আন্ডার গ্রাজুয়েটের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে ইউএস এর মতো বা পরে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি দেশগুলোর মতো এখানে আর এ টিএটা অতটা অ্যাক্টিভ না। তবে আর এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করবেন, আপনাকে মান্থলি স্কলারশিপ দেওয়া হবে, আপনার থাকা খাওয়া অন্যান্য বিষয়গুলো এখান থেকে দেখা হবে। এখন প্রফেসর ফান্ডিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেকের আমাদের একটা বিষয় থাকে যে এখানে আইএলটিএস ছাড়া আমরা আসতে পারবো কিনা প্রফেসর ফান্ডিং এ। প্রফেসর ফান্ডিং এ আইএলটিএস ছাড়া আসা যায়, আমি নিজে আইএলটিএস ছাড়া আসছি। তবে ইদানিং হচ্ছে কিছু, যেমন বাংলাদেশের এম্বাসিতে বিষয় আপনি অ্যাপ্লাই করতে হইলে আইএলটিএস ম্যান্ডেটরি কিছুদিন আগে ছিল। তো আমার ইউনিভার্সিটিতে যেমন হচ্ছে আইএলটিএস ম্যান্ডেটরি না, বাট অনেক ইউনিভার্সিটিতে আছে আইএলটিএস ম্যান্ডেটরি। এই জন্য আপনাকে যেটা জানতে হবে যে ওই ইউনিভার্সিটিতে আইএলটিএস ম্যান্ডেটরি কিনা অ্যাপ্লিকেশনের জন্য। যদি ম্যান্ডেটরি হয়, আপনি যেখানে আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য আইএলটিএস দিয়ে নিতে হবে। তবে আমার জেনারেল রিকমেন্ডেশন হবে, যদি বিদেশে যাওয়ার প্ল্যান থাকে, শুধুমাত্র কোরিয়া না, যে কোনো দেশে, অবশ্যই আইএলটিএস প্রস্তুতি নিয়ে একটা ভালো আইএলটিএস স্কোর হলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, সেজন্য আইএলটিএস নিয়ে নেওয়া আমাদের উচিত। এবং এই প্রফেসর ফান্ডিং এর জন্য হচ্ছে প্রফেসর সম্পর্কে জানা, প্রফেসরকে, প্রফেসরের যে রিসার্চ আর্টিকেল গুলা সেই বিষয়ে স্টাডি করা। সেটা আমি যখন অ্যাডমিশন প্রসেস বা ডকুমেন্ট কি কি লাগবে সেটা যখন বলবো একটু পরে, তখন আমি আর একটু বিস্তারিত বলবো। তো এই প্রফেসর ফান্ডিং স্কলারশিপ যেটা এমএস এবং পিএইচডি, এটা মানে সবচেয়ে বেশি কোরিয়াতে সংখ্যক স্টুডেন্ট এই স্কলারশিপটা পাচ্ছে, এবং আন্ডার গ্রাজুয়েটে এটা সুযোগ নেই। মাস্টার্স এবং পিএইচডি তে এখানে এসে প্রফেসরের ল্যাবে রিসার্চ এর কাজ করবে, ক্লাস করবে, পড়াশোনা করবে। এটাই তার জব। এখানে সে এট দ্য সেম টাইম ডিগ্রিও পাবে, মান্থলি স্যালারিও পাবে। এটা অনেক একটা ভালো এবং গুরুত্বপূর্ণ স্কোপ আমাদের জন্য, আমরা যারা বাংলাদেশে আছি। এবার সবচেয়ে বেশি বেশি যেটা ইম্পর্টেন্ট, যে আমরা যদি কোরিয়াতে অ্যাপ্লাই করি, তাহলে এই অ্যাডমিশন প্রসেসটা আসলে আমাদের কি হবে, আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে। আমি ব্যক্তিগতভাবে হচ্ছে বাংলা ভিশনে কয়েকবার এই বিষয় নিয়ে, কোরিয়াতে উচ্চশিক্ষা নিয়ে কথা বলছিলাম, সময় টিভিতে কথা বলছিলাম। আমি একটা বিষয় সবসময় বলি যে আমরা যারা বিদেশে আসতে চাই, আমরা যেটা করি, প্রথম আমরা মানে কোনো কষ্ট করতে চাই না। আমরা চাই হচ্ছে একটা থার্ড পার্টি, কোন একটা এজেন্সিকে দিয়ে সে ডকুমেন্ট সব প্রস্তুত করে সাবমিট করে দিবে, আমি চলে আসবো। এটা যদি কেউ চিন্তায় রাখেন, তাহলে আসলে আপনাদের মানে উচ্চশিক্ষার চিন্তা করাটা উচিত না। উচ্চশিক্ষা যারা চিন্তা করবেন, তো আপনি একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন ফেজ থেকে সেখানে অ্যাডমিশন প্রসিডিউর আপনি জানবেন, আপনার ডকুমেন্ট আপনি তৈরি করতে পারবেন, এই ক্যাপাসিটি আপনাকে আগে অর্জন করতে হবে। যে তাদের প্রসেস কি, হ্যাঁ আপনি হচ্ছে এইটা হেল্প নিতে পারেন যে কিভাবে অ্যাপ্লাই করলে সেটা বেটার হবে, কারো কাছ থেকে এটা পরামর্শ নিতে পারেন, যেটার জন্য আজকে ডক্টরিনা এই প্রোগ্রামটার আয়োজন করলো। সেই বিষয়গুলোতে আপনি হেল্প নিতে পারেন, কিন্তু কোনো এজেন্সিকে ইউজ করে আপনার ফর্ম ফিল আপ করে দিবে, আপনার এসওপিটা লিখে দিবে, অথবা আপনার অন্যান্য একাডেমিক ডকুমেন্টস গুলাকে রেডি করে দিবে, এই বিষয়গুলো নিজেরা শিখে নেওয়া উচিত। এবং একটু একটু করে প্র্যাকটিস করা উচিত, নিজেকে প্রস্তুত করা উচিত উচ্চশিক্ষার জন্য। এই ডকুমেন্ট প্রস্তুত করে অ্যাপ্লাই করতে পারাটাও নিজের যোগ্যতার প্রথম স্টেপ বলে ধরে নেবেন, যে আমি যখন এই বিষয়গুলো, আমার নিজের ডকুমেন্ট গুলো আমি নিজে প্রস্তুত করতে পারতেছি, তখন ধরে নেবেন যে ওকে, আমি উচ্চশিক্ষার জন্য নিজেকে আস্তে আস্তে প্রিপেয়ার করতেছি। এখন আমাদের যে ডকুমেন্ট গুলো লাগে, প্রথমত একাডেমিক যত ট্রান্সক্রিপ্ট আছে, সার্টিফিকেট আছে, মার্কশিট, এই বিষয়গুলো আমাদের লাগবে, এবং সেগুলো হচ্ছে সার্টিফাইড উইথ এডুকেশন মিনিস্ট্রি এন্ড ফরেন মিনিস্ট্রি। যারা বিদেশে আসার চিন্তা করেন আপনারা সবাই জানেন, প্রথমে হচ্ছে বোর্ড থেকে, তারপর এসএসসি এইচএসসি, এরপর হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটি থেকে প্রদান করতে হবে, তারপর এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি। এই ডকুমেন্ট গুলো সপ্তাহিত সবাই আগে থেকে করে রেডি করে রাখা। এরপর হচ্ছে বিশেষ করে সায়েন্স এবং কমার্স যারা রিসার্চ বেসড কাজ করার জন্য আগ্রহী, মানে প্রফেসরের সাথে রিসার্চ করতে চান, তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনার স্টেটমেন্ট অফ পারপাস সবার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু যেটাকে আমরা এসওপি বলি, এই স্টেটমেন্ট অফ পারপাস আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আপনি আসলে কেন যাবেন, আপনার গোলটা কি। আমাদের এখানে অনেকের গোল থাকে যে ওকে, আমি ওইখানে যাব, কিছু কাজ করব, পাশাপাশি পড়াশোনা করব। আবার অনেকে আছে যে না, আমি রিসার্চ করব, আমি এখানে কোরিয়াতে এসে মাস্টার্স করে পরে এখান থেকে অন্য দেশে চলে যাব। এক একজনের এক এক ধরনের অবজেক্টিভ থাকে, কিন্তু আপনাকে
প্রাইমারিলি যেটা আপনাকে থিঙ্ক করতে হবে যে আমার মূল অবজেক্টিভ থাকবে আই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু দ্য রিসার্চ। এটা আপনাকে চিন্তা করতে হবে যে রিসার্চ কিভাবে করতে হয় এটা আমি শিখবো, আমি পেপার লিখবো। যদি আপনি জানেন রিসার্চ কিভাবে করতে হয়, এটা যদি আপনি জানেন, তাহলে আপনার অবজেক্টিভ থাকা উচিত যে ডেভেলপ করা, নিজেকে ট্রেন করা, মোর ট্রেন করা মোর। কোরিয়া একটা অ্যাডভান্স কান্ট্রি, যেখানে হচ্ছে হুম। লেটেস্ট টেকনোলজি গুলো হচ্ছে ইউজ করে। তাহলে আমি যদি হুম। কোরিয়াতে যেতে পারি, তাহলে আমার হচ্ছে লেটেস্ট টেকনোলজি ইউজ করে আমি আমার রিসার্চটা হ্যালো। চালিয়ে যাব। জি, কেউ কিছু বলছেন? ওকে। তো আপনার এই অবজেক্টিভ গুলো আপনি ঠিক করবেন, অবজেক্টিভ গুলো ঠিক করে সেখান থেকে আপনি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস আপনি নিজের ডিজাইন করবেন, নিজেরটা নিজে। সিবি, আমরা অনেকেই সিবি হচ্ছে একজনেরটা কপি করে বসাই দেয়। একাডেমিক সিবির হচ্ছে আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে যান, ইউরোপাস সিবি আছে, সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এছাড়াও আপনারা প্রচুর সিবির ফরম্যাট পাবেন। নিজের যে সিবিটা তৈরি করবেন সময় দিয়ে প্রস্তুতি নিয়ে, এমন একটা সিবি তৈরি করবেন সেখানে যাতে কোনো ভুল না থাকে, প্রত্যেকটা ইনফরমেশন যাতে কারেক্ট থাকে, সুন্দর থাকে, রিপ্রেজেন্টেবল হয়। এই সিবি, ভালো একটা সিবি কারো কাছ থেকে রেফারেন্স নিয়ে, এখন ইন্টারনেটে প্রচুর পাওয়া যায়, একটা সিবি তৈরি করবে। এরপর আমাদের যেটা প্রয়োজন হয় রিকমেন্ডেশন লেটার। এখন রিকমেন্ডেশন লেটার মূলত নিতে হয় আপনি যদি মাস্টার্স অথবা পিএইচডির জন্য আসবেন, তাহলে আন্ডার গ্রাজুয়েটে আমরা যারা রিসার্চ করি তাহলে অথবা প্রজেক্ট করি, আপনার যে সুপারভাইজার ছিল তার কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনার পরিচিত কোনো ভালো প্রফেসর থাকলে যারা রিসার্চ বেস কাজ করে তাদের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেওয়ার চেষ্টা করবেন। এখন রিকমেন্ডেশন লেটারটা অনেক ধরনের হয়, প্রফেসর টু প্রফেসর হয়, আবার হচ্ছে প্রফেসর টু ইউনিভার্সিটি হয়। তো সেটা ডিপেন্ড করবে আপনি আসলে কোথায় অ্যাপ্লাই করতেছেন, প্রসেসের উপরে। যদি প্রফেসর টু ইউনিভার্সিটি হয়, তাহলে আপনি কিছু জানবেন না, প্রফেসর আপনার সরাসরি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবে। তো রিকমেন্ডেশন লেটার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অনেক প্রফেসর রিকমেন্ডেশন লেটারকে অনেক গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকে, সেই জন্য রিকমেন্ডেশন লেটার যার কাছ থেকে নেবেন, আহ, সেই প্রফেসরের আপনার প্রতি আসলে কেমন চিন্তা, বা আপনার সাথে তার কেমন সম্পর্ক, সেটা অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র দেখা যাবে আপনি সব দিক থেকে ভালো, এই রিকমেন্ডেশন লেটারে খুব ভালোভাবে আপনার ব্যাপারে রিফ্লেক্ট না করার কারণে আপনাকে প্রফেসর হচ্ছে আহ নো বলে দিতে পারে। ভালো অবস্থা হবে না তার therapy। একটু মিউট করে রাখবেন প্লিজ। আপনি যে মানুষটা এবার হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি মাস্টার্স এবং পিএইচডি যদি করতে আসতে হয়, প্রফেসরকে ইমেল করতে হবে সবাই। মানে আপনি প্রফেসরের ফান্ডিং পেতে চান, যেটা আমি আগেও বলছিলাম যে আপনি যদি মানে কেজিএসপি বা জিকেএস স্কলারশিপে আসেন, সব প্রফেসরকে ইয়ে করতে হয় না, মেইল করতে হবে না। কিন্তু মোস্ট অফ দ্য কেস আপনি প্রফেসর ফান্ডিং বা ইউএসএ যদি যেতে চান, আপনাকে প্রফেসর কে আগে ম্যানেজ করতে হয়। বিশেষ করে কোরিয়ার ক্ষেত্রে আমি যদি বলি, প্রফেসর ফান্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো প্রফেসরকে যদি আপনাকে মানে এগ্রি করাইতে হয়, সেই জন্য প্রথমে যেটা আপনাকে করতে হবে, প্রফেসরকে ইমেল করার আগে প্রফেসর সম্পর্কে জানবেন। কোরিয়াতে মোস্ট অফ দ্য প্রফেসরের নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে তার রিসার্চ অবজেক্টিভ, তার সিভিটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। সে কি নিয়ে রিসার্চ করতেছে, ওই টপিক সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, না থাকলে সেটা সম্পর্কে জানার ট্রাই করবেন। ওই প্রফেসরের রিসেন্ট, এখন 2025 সাল, তাহলে 2025 সালের গত 6 মাসে কোন কোন পেপার পাবলিশ হয়েছে, বিশেষ করে জার্নাল পেপার, কনফারেন্স পেপার না, ওই পেপারটা ভালো করে পড়ে দেখবেন যে প্রফেসর আসলে রিসেন্ট কি নিয়ে কাজ করছে। এটা ভালো করে পড়ার পরে এরপর হচ্ছে আপনার নিজের ইন্টারেস্টের সাথে ওটা মিলাবেন। প্রফেসরের যে রিসার্চ এরিয়া আর আপনার যে ইন্টারেস্ট, দুটা সেম কিনা, অলমোস্ট সেম কিনা, বা আপনি ইন্টারেস্ট ফিল করতেছেন কিনা, বা আপনি প্রফেসরের যে টপিকসে এক্সপার্ট, আপনি সেই টপিকসে আপনার বেসিক যে নলেজ সেটা আছে কিনা। যদি থাকে, এইবার আপনি হচ্ছে একটু সাজিয়ে লিখবেন যে আমি তোমার এই এই পেপার গুলা পড়েছি, তুমি যে এরিয়াতে রিসার্চ করো সেই এরিয়াতে আমিও রিসার্চ করতে ইন্টারেস্টেড। এরপর একটা টেকনিক্যাল কিছু ওয়ার্ড লিখবেন। মনে করেন হচ্ছে আমি যদি বলি 5G নেটওয়ার্ক, যে 5G নেটওয়ার্কের এই টেকনোলজিটা কারেন্টলি হচ্ছে টেরাহার্জ কমিউনিকেশন একটা টেকনোলজি, সেই টেকনোলজিটাতে এই বিষয়ে আমি ইন্টারেস্টেড। আমি তুমি এটা নিয়ে কাজ করো, আমি এই টপিকসে তোমার সাথে কাজ করতে চাই এই এই বিষয়ে। তো এইরকম যদি আপনি কি কোনো পয়েন্টস, লেটেস্ট কোনো পয়েন্টস কে নক করতে পারেন, প্রফেসর কিন্তু আপনার সবকিছু পড়বে না মেইলে, এরকম কোন পয়েন্টকে যদি আপনি হাইলাইট করে বোল্ড করে দিতে পারেন,
এবং ওটা যদি প্রফেসরের চোখে পড়ে তাহলে আপনি একটা রেসপন্স পাওয়ার আশা করতে পারেন প্রফেসরের কাছ থেকে। কারণ প্রফেসররা এরকম প্রচুর মেইল পায়, সব মেইলে কিন্তু তারা মনোযোগ সহকারে পুরো মেইল পড়বে না, তারা একটু দেখে প্রফেসরকে আপনি আসলে অ্যাট্রাক্ট করতে পারতেছেন কিনা কোনো কিওয়ার্ড দিয়ে সেটা ফ্যাক্টর করে। এই জন্য প্রফেসরকে একটু রিসার্চ করতে হবে, প্রফেসর প্রোফাইল প্লাস হচ্ছে রিসেন্ট পেপার। এটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে হচ্ছে প্রফেসর ফান্ডিং পেতে চান। এরপর প্রফেসরকে মেইল করে সরাসরি বলা যে আই ওয়ান্ট স্কলারশিপ, এটা কখনোই বলা যাবে না। আপনি যেটা বললাম প্রফেসরকে মেইল করার জন্য সুন্দর ভাষায় লেখা এবং প্রফেসরের রিসার্চ নিয়ে আলোচনা করে সেটা সম্পর্কে একটা টেকনিক্যাল ফাইন্ডিংস বের করে ওই বিষয়ে আপনি ইন্টারেস্টেড এরকম কিছু বললে সেটা হচ্ছে বেটার হবে। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন থাকবে। আমরা অনেক ক্ষেত্রে কিছু ভুল করে থাকি, যে ভুলগুলো আমরা করব না আমরা এখানে যারা আছি, যে অন্য একটা এসওপি নিয়ে একটা ফ্রেন্ডের কাছ থেকে এসওপি নিয়ে আসছেন, সে এসওপি আপনি কপি পেস্ট করে দিচ্ছেন, এডিট করতে গিয়ে দেখা যায় যে ওই ফ্রেন্ডের নাম এক জায়গায় থেকে গেছে। তো এগুলো যখন প্রফেসর দেখে সরাসরি ক্যান্সেল। বা হচ্ছে মানে কিছু কমন এসওপি আছে না যে পাওয়া যায় ইন্টারনেটে, তো আপনি প্রফেসর দেখলো যে আচ্ছা প্রফেসর ওই সেম, যে আপনার ওইখানে কোনো ভালো কিছু নাই, নিজস্ব কিছু নাই, তাহলে আচ্ছা ওই রকমের এসওপি প্রফেসরকে মোটিভেট করতে পারবে না। প্রফেসরকে মোটিভেট করতে হবে নিজস্ব ওয়ার্ডলাইন। তারপরে প্রফেসরকে প্রফেসরের নিজস্ব রিসার্চ আর্টিকেল গুলা না পড়ে মেইল করা, এটা বড় একটা ভুল। তারপর হচ্ছে ডেডলাইন। প্রফেসর আপনাকে দেখেন কোন একটা প্রফেসর বললো যে আগামী 25 তারিখের মধ্যে আমাকে যারা ইন্টারেস্টেড তারা পাঠাবো, আপনি 25 তারিখের পরে গিয়ে বলছেন যে আমি কোনো কারণে মিস করে বলছি, এরকম হলে প্রফেসর আপনার প্রতি ইন্টারেস্টেড দেখাবে না। আমাদের বাংলাদেশের টাইমের প্রতি আমরা অনেকেই সেন্সিটিভ না, কিন্তু কোরিয়াতে টাইমের প্রতি প্রত্যেক মিনিটের প্রতি এরা ব্যাপক সেন্সিটিভ। এরা একটা 10 যদি বলে যে 10টা 5 মিনিটে এই গাড়িটা ছাড়বে, 10টা 5-এই ছাড়বে। এরকম সেন্সিটিভ এই বিষয়গুলোকে আপনাকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে কোরিয়ার ব্যাপারে যদি আপনারা চিন্তা করে থাকেন। এবার আসি, কোরিয়াতে আপনি আসলেন, স্কলারশিপ হইলো। এখানকার স্টুডেন্ট লাইফ এবং যে বাস্তব জীবনটা একটু ডিফিকাল্ট প্রথমে আসার পরে। কারণ হচ্ছে এখানকার খাওয়া দাওয়া বাংলাদেশের খাওয়া দাওয়ার সাথে মিলবে না। এই জন্য যারা মানে এখানে আসবেন একটু হচ্ছে রান্না বান্না করতে পারলে ভালো। তবে এখন অনেক হালাল ফুড পাওয়া যায়, অ্যাভেলেবেল হালাল ফুডের দোকান আছে, চারদিকে রান্না করা খাবার পাওয়া যায়। এই জন্য এখন থাকার বিষয়টা আসলে ডিফিকাল্ট না। আর আমাদের যারা আছেন আমাদের ভাইয়েরা তো এখানে চারদিকে আছেন, এই জন্য এখানে থাকা অতটা প্রবলেম হবে না। তবে এখানে যারা জব করার চিন্তা ভাবনা করে আসবেন তাদের জন্য একটু ডিফিকাল্ট। পার্ট টাইম আসলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় জব করতে হয়, অনুমতি নিতে হয়। কিন্তু যদি সেলফ ফান্ডিং এ নিজের টাকা দিয়ে কেউ আসতে চান সেই ক্ষেত্রে এই প্রবলেম গুলো ফেস করতে হয়। কিন্তু যদি প্রফেসর ফান্ডিং এ আসেন আপনার, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার ফুল টাইম আপনার পুরো স্কলারশিপ আপনি পাবেন, থাকা খাওয়ার জন্য পাবেন, আপনার মানে টিউশন ফি 100% ফ্রি। এই জন্য তখন আর এই বিষয়গুলো চিন্তা হয় না। কিন্তু অনেকেই পার্সোনাল কষ্টে আসতে চান, সেলফ ফান্ডে আসতে চান, সেই ক্ষেত্রে তখন এই বিষয়গুলো চলে আসে। তখন পার্ট টাইম জব ম্যানেজ করা আমি ইম্পসিবল বলবো না, ডিফিকাল্ট। এবং বছরে 4 মাস হচ্ছে কোরিয়াতে বন্ধ থাকে, প্রত্যেক সেমিস্টার পরে 2 মাস 2 মাস করে, ওই সময়টাতে আপনি ফুল চাকরি করতে পারেন চাইলে। কিন্তু এখানে ভ্যালিড ওয়েতে কোম্পানিতে চাকরি করা মানে সম্ভব না। কিছু জায়গা আছে যেটা অনুমতি নিয়ে করতে হয়, যদিও অনেকে করে, তবে এই জিনিসটা ভ্যালিড না। অবৈধভাবে আপনাকে কাজ করতে হয়, এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি না। এরপর আপনি যদি এখান থেকে পড়াশোনা করার পরে আপনার গ্রাজুয়েশন শেষ করলেন, শেষ করার পর আপনি এখানে পিএইচডি করতে পারবেন, মাস্টার্স যদি আসেন মাস্টার্স শেষ পরে পিএইচডি করতে পারবেন। পিএইচডি করতে শেষ হলে আপনি এখান থেকে পোস্ট ডক করতে পারবেন, অথবা আপনি যদি এখান থেকে একটু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেন বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি প্রফেসর হিসেবে জয়েন করতে পারবেন। এখানে অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে, ইন্ডাস্ট্রি আছে, সেখানে আপনি জব করতে পারবেন। অথবা বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি চাইলে এখান থেকে যেতে পারবেন, কারণ কোরিয়ার সাথে অন্যান্য ইউনিভার্সিটি বিশ্বের সাথে কান্ট্রিজ অন্যান্য দেশের সাথে তাদের সম্পর্ক ভালো। এখানকার ডিগ্রিকে ইন্টারন্যাশনালি ইউএসএ ইউরোপিয়ান কান্ট্রি গুলা মিডল ইস্ট সহ অনেক দেশে গুরুত্ব সহকারে দেখা হয়। এই জন্য এখানকার ডিগ্রি আপনি পেলে এটা আপনি মূল্যায়িত হবেন ভবিষ্যতে। এই জন্য পড়াশোনার পরে আপনি যদি এখান থেকে মাস্টার্স পিএইচডি শেষ করতে পারেন উইথ গুড রিসার্চ আর্টিকেলস এন্ড রেফারেন্সেস, আই থিঙ্ক ইন ফিউচার আপনি ভালো করতে পারবেন। সর্বশেষ যদি একটা কথা বলি, যে আপনি যদি চিন্তা করেন যে আপনি কোরিয়াতে আসবেন, তাহলে হচ্ছে এটা অসম্ভব না, আপনি চেষ্টা করলেই সম্ভব। তবে নিজেকে এই জন্য প্রস্তুত করতে হবে ধৈর্য সহকারে, কন্টিনিউয়াসলি একটার পর একটা স্টেপ নিতে হবে। আমাকে যারা সায়েন্স এরিয়াতে আছেন তাদের জন্য তো পাইথন, আপনি যে এখানে এখানে কম্পিউটার সায়েন্স শুধুমাত্র না, ইভেন বায়োলজিতে হইলেও আপনাকে ডাটা অ্যানালাইটিক্স এখন করতে হয়, সেই জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি। এরকম অনেকগুলা কি কি ইস্যু আছে যেগুলো আপনাদেরকে নিজেকে প্রস্তুত করার জন্য
কন্টিনিউয়াসলি নিজেকে প্রস্তুত করতে হবে। তাহলে আশা করি ধৈর্য সহকারে যদি এই কাজগুলো করতে পারেন সিকোয়েন্সিয়ালি, যেটা ডক্ট্রিনে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, ডক্ট্রিনের কাছ থেকে আপনারা আরো অনেক ধরনের এই প্রযুক্তিগত হেল্প পেতে পারেন। এরপর মেন্টরশিপ, ডক্ট্রিনাতে বিভিন্ন গ্রুপ আছে, তারা মেন্টরিং করে থাকে, সেখানে কন্টিনিউয়াসলি নিজেকে হচ্ছে যুক্ত রাখা। এবং যারা এখনো কোনো রিসার্চ পেপার পড়েন নাই, আর্টিকেল পড়েন নাই, চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে একটা করে হইলেও পেপার পড়তে, যে রিসেন্ট ইস্যুগুলো, আপনি যে ইস্যুতে ইন্টারেস্টেড রিসার্চ করতে, সেটা নিয়ে একটু পড়া, নিজেকে একটু আপডেট রাখা, পড়ার চেষ্টা করা, যারা রিসার্চ করে তাদের সাথে একটু কথা বলা, যোগাযোগ করা, নিজের সময় ব্যয় করা। যদি এটা করে থাকেন, কন্টিনিউয়াসলি চেষ্টা করে থাকেন, আমি মনে করি যে কোরিয়াতে আসা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এবং কোরিয়াতে বিশেষ করে স্কলারশিপ পাওয়া অনেক সহজ, প্রচুর পরিমাণে এখানে স্কলারশিপ আছে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে। এর জন্য আপনারা মোস্ট ওয়েলকাম। এখানে সাংগঠনিক ভাবে প্রচুর ভাইয়ারা বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপে পড়াশোনা করতেছে, মাস্টার্স পিএইচডি তে আছে, টিচার হিসেবে আছে। ইউ আর মোস্ট ওয়েলকাম, and any kind of help from our side or from Doctrina, we are always happy to help you, inshallah. তো আশা করি আমার এতটুকুই সংক্ষিপ্ত আকারে আমি মোটামুটি বলার চেষ্টা করলাম। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অন্য কোনো স্পেসিফিক বিষয়ে, আশা করি আমি সেই বিষয়গুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ।